থাইরয়েডের সমস্যা নিয়ে বেশিরভাগ পেশেন্টের কিন্তু সমস্যাটা খুব কমন পাই, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম। T3 T4 এর নর্মাল, কিন্তু TSH এর মাত্রাটা বেশি। অনেকে জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারেন হাইপো মানে তো কমে যাওয়া, তাহলে TSH এর মাত্রাটা বেড়ে যাওয়া কেন? সেটা চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ আর একটা ক্যালকুলেশন। TSH এর মাত্রা বাড়ছে মানে সেটা কিন্তু হাইপোই হবে এক্ষেত্রে। আচ্ছা, সেটার কারণ হয় বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু তার আগে প্রথম যেটা জানতে হবে, যখন থাইরয়েড গ্ল্যান্ড যথেষ্ট পরিমাণ থাইরয়েডের জন্য প্রয়োজনীয় হরমোন বানাতে পারছে না, দ্যাট ইজ আমরা বলতে পারি কিন্তু আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড। আন্ডার অ্যাক্টিভ থাইরয়েডকে কিন্তু আমরা বলি হাইপোথাইরয়েডিজম। অর্থাৎ যতটা থাইরয়েড হরমোন তৈরির প্রয়োজন ততটা তৈরি হচ্ছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এটাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে অনেকগুলো সমস্যা আসতে পারে থাইরয়েড থেকে। একদম। তার মধ্যে অন্যতম যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যার মতো গুরুত্বপূর্ণ সমস্যা। সুতরাং যদি আপনি রক্ত পরীক্ষা করে দেখেন যে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH বেশি আছে, অর্থাৎ আপনি আন্ডার অ্যাক্টিভ বা কম কার্যক্ষমতাযুক্ত থাইরয়েডের সমস্যার শিকার, যেখানে TSH হাই আছে, আপনাকে কিন্তু অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে যে থাইরয়েডের সমস্যার জনিত কারণে যাতে আপনার অন্য কোনো সমস্যা না আসে। পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই থাইরয়েডের সমস্যা যদি এসে থাকে সেটা কিন্তু মারাত্মক আকার নিতে পারে, মারাত্মক, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। আবার অনেকে থাইরয়েডের ওষুধ শুরু করলেন, করে ইচ্ছে মতো ওষুধটা দুম করে বন্ধ করে দিলেন, সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। কিন্তু এই যে থাইরয়েডের সমস্যা, এটা কেন ঘরে ঘরে? এই যে আমাদের গলায় এইখানে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড আছে, বাটারফ্লাই গ্ল্যান্ড, বাটারফ্লাইয়ের মতো দেখতে, এই গ্ল্যান্ডটার নাম থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, দ্যাট ইজ T3 অ্যান্ড T4। দেখবেন আমরা যখন এই রিপোর্টটা দেখি, বিশেষ করে রেডিও ইমিউন অ্যাসে পদ্ধতিতে RIA, সেখানে ব্লাডের T3 T4 এবং TSH এর মাত্রা আমরা দেখি। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, যার ফলে T3 T4 সঠিকভাবে রক্তে এসে মেশে। দিস ইজ নট থাইরয়েড, দিস ইজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিচ্ছে। যদি সেটা কোনো কারণে বেশি হয় সেটাও সমস্যা, আবার যদি সেটা কমে যায় সেটাও কিন্তু সমস্যা। এটাকে একটা নির্দিষ্ট জায়গায় যদি মেনটেন করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এটা একদম প্রপার থাকে, এবং এক্ষেত্রে কিন্তু পেশেন্টও সুস্থতা পান। কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আমাদের গ্রন্থি রোগ বলা হয় এই অসুখটাকে, এবং ওখানে অর্বুদ, গ্রন্থি, এসবের যে চিকিৎসা উল্লেখ করা আছে, আমাদের সুপ্রাচীন গ্রন্থ আয়ুর্বেদ সংগ্রহতে এর বিস্তারিত উল্লেখ করা আছে। সেখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে এই ধরনের অসুখের সাথে গলগণ্ড, গণ্ডমালা, এই ধরনের সব অসুখগুলোর সিমিলারিটি রয়েছে, এবং ওখানে বর্ণনা করা আছে যে এই ধরনের অসুখগুলোকে কীভাবে কোন ভেষজের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বেশ কিছু অটো ইমিউন ডিজিজ রয়েছে, যে অটো ইমিউন ডিজিজগুলো কিন্তু ওই থাইরয়েডের সমস্যার সাথে সম্পর্কিত। এবং এই অটো ইমিউন ডিজিজ আমরা কাকে বলি? যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ কি? বাইরে থেকে যখন কোনো শত্রু, অর্থাৎ কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ধরনের কিছু আমাদের শরীরে ঢুকবে, সে সেটার সাথে লড়াই করবে। এটা তো আমাদের ইমিউনিটির কাজ। আমরা কোভিডের সময় খুব ইমিউনিটি বাড়াবার জন্য অনেক আয়ুর্বেদিক এটা ওটা খেয়েছি। তো আলটিমেটলি ভিটামিন C খাওয়া হতো খুব করে, তখন মনে আছে নিশ্চয়ই। তো ইমিউনিটি বাড়বে। তো ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে যখন এই ইমিউন সিস্টেম যখন দিকভ্রান্ত হয়ে যায় এবং সে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গকেই নিজেদের শত্রু মনে করতে শুরু করে, তখন কিন্তু অটো ইমিউন ডিজিজের সৃষ্টি হয়। তারা আক্রমণ করে আমাদের শরীরের ভেতরের ইন্টারনাল সিস্টেমকে।
এই অটোইমিউন ডিজিজের মধ্যে ভীষণ রকম গুরুত্বপূর্ণ আজকের দিনে সোরিয়াসিস, ভিটিলিগো, এমনকি রোমাটয়েড আর্থ্রাইটিস পর্যন্ত, যেখানে ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বা জয়েন্টকে, কার্টিলেজকে আক্রমণ করছে। এমনকি এসএলই বলে একটা অসুখ আছে, যে এসএলই অসুখে কিডনিকে পর্যন্ত তারা আক্রমণ করে, কিডনি ফেলিওর করতে শুরু করে। এবং এই থাইরয়েডের সমস্যা যে শুধুমাত্র এমন ব্যাপার নয় যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে আসবে, এটা কিন্তু এমন দেখা যায় যে এটা কিন্তু অনেক ছোটোখাটো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে শুরু করে, এবং এটাকে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করা ভীষণ প্রয়োজন। ধরুন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বডি ওয়েটটা খুব বেশি, যে সমস্ত বাচ্চাদের, তাদের কিন্তু আমরা ডাক্তারবাবুরা থাইরয়েডটা টেস্ট করতে বলি আমরা, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলে তাদের কিন্তু মানসিক এবং শারীরিক বিকাশের সাথেও এটা সম্পর্কিত হয়ে পড়ে। এবং আপনি অবাক হয়ে দেখবেন যেখানে এই ধরনের সমস্যাগুলো আসে সেখানে কিন্তু পেশেন্ট কতগুলো সিমটম নিয়ে আমাদের ক্লিনিকে আসেন। তার মধ্যে অন্যতম থাকে কতগুলো সিমটম বলি, যেগুলো হয়তো দেখবেন থাইরয়েডের সমস্যা এখন সবথেকে বেশি আমরা পাই মহিলাদের মধ্যে বেশি থাকে, এবং দেখা যায় যে ওই মোটামুটি 20-25 বছর 25-এ আশেপাশে চলে আসে এবং এটা চলতে থাকে, এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো সিমটম দেয়। থাইরয়েডের সমস্যাও কিন্তু সিমটম দেবে। যেমন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা পাই যেটা টায়ার্ডনেস, সব সময় ক্লান্ত, সব সময় একটা অবসন্ন ব্যাপার। দ্বিতীয় কথা লক্ষ্য করে দেখবেন এরা ফ্যানের বা এসির হাওয়া নিতে পারে না, শীত করে, ফ্যান চললেই তারা সরে যাবে সেখান থেকে, এসি চললেই বাবা এসিটা নিতে খারাপ লাগছে, বন্ধ কর বন্ধ কর। স্নানের সময় তাদের জলটা গায়ে পড়লে শীত শীত করে উঠবে। এক কথা বলা যায় এরা কিন্তু গরমকালেও শীতকাতুরে হয়, রিসার্চ বলছে হতে পারে, এই প্রবণতা থাকতে পারে। এবং সবচেয়ে যেটা কমন পাই আমরা হাইপোথাইরয়েডিজমে, দ্যাট ইজ কোষ্ঠকাঠিন্য। আমি বারবার বলি না, কোষ্ঠকাঠিন্যর সমস্যা মানে খবরের কাগজ দেখে একটা পেট পরিষ্কারের ওষুধ খাওয়া নয়। এই কোষ্ঠকাঠিন্য অন্য অনেক অসুখের লক্ষণ। কোষ্ঠকাঠিন্য হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেটা একজন যশস্বী অভিজ্ঞ চিকিৎসক করাবেন তার পেশেন্টকে। কনস্টিপেশন হয়েছে মানে পেট পরিষ্কারের ওষুধ লিখে দেওয়া এটা সমাধান নয়। কনস্টিপেশন অন্য অনেক অসুখের লক্ষণ। ধরুন কারোর জ্বর হয়েছে, তারা তো ডাক্তারবাবুরা জ্বর কমাবার ট্যাবলেটই লিখে ছেড়ে দিতেন, তারা রক্ত পরীক্ষা করতে লিখি কেন? আমরা কেন এই সময় জ্বর হলে NS1 থেকে শুরু করে আপ টু CBC কমপ্লিট হিমোগ্রাম, CRP এগুলো কেন করি আমরা? কারণ জ্বরের কারণটাকে খুঁজে বার করার জন্য। ঠিক তেমনি একইভাবে কিন্তু কনস্টিপেশন হচ্ছে মানে পেট পরিষ্কারের ওষুধ খেয়ে নিয়ে সমাধান করা নয়। ওটা তো আপনি আজকে খাবেন, রাত্রে খাবেন, কাল সকালটা মিটলো, পরশু সকাল তরশু সকালটার কী হবে? তাহলে একমাত্র শুধু যে বিভিন্ন যে নেশা হয় তার মধ্যে তো ওষুধেরও একটা নেশা চলে আসবে, যে ওষুধটা না খেলে আমার পেট পরিষ্কার হবে না। তাহলে আলটিমেটলি জানবেন কনস্টিপেশন কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা অন্যতম লক্ষণ, এবং এটা কিন্তু খুব প্রপার ট্রিটমেন্টটা হওয়া প্রয়োজন। থাইরয়েডের পেশেন্টরা আমাদের ক্লিনিকে কিন্তু অনেকে আসেন, এমন দেখবেন আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন বিশেষ করে মিডল এজের, আমি কিন্তু তাদের কোনো আর কমপ্লেন থাকে ডাক্তারবাবু গরমকালেও না আমার খুব ড্রাই স্কিন। অনেকে বলে শীতকালে শুধুমাত্র ড্রাই স্কিন হচ্ছে তা নয়, গরমকালেও আমার খুব ড্রাই স্কিন। এই রুক্ষ ত্বক কিন্তু একটা অন্যতম কারণ বা লক্ষণ জানবেন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। এই পেশেন্টরা যত তারা ডায়েট করুক, যত তারা এক্সারসাইজ করুক, তারা কিন্তু একটা কথা বলবে, ডাক্তারবাবু জল খেয়েও মোটা হয়ে যাচ্ছে। ক্লিনিকে এসে ঠিক এই কথাটা বলেন, ডাক্তারবাবু জল খেয়েও না মোটা হয়ে যাচ্ছে, কত ডায়েট করছি, কত জিম করছি, কিন্তু আমার যেন মানে ওয়েট গেইন হয়েই চলেছে। আরেক জিনিস লক্ষ্য করে দেখবেন, পাফি ফেস, মুখ ফুলে থাকে, মুখটা সবসময় না ফুলে থাকবে, সবসময় মনে হয় মুখটা ফুলে আছে। আর এদের গলার মাঝে মধ্যে কিন্তু গলার স্বরের একটা পরিবর্তন হবে, ক্রমশ মাথার চুল ফাঁকা হতে থাকবে। তারপরে বলবে যে ডাক্তারবাবু আমার হু হু করে চুল পড়ছে, আমার মানে তেল জল শ্যাম্পু যাই করছে হাতে চুল উঠে আসছে।
সে কারণে আমার যারা হেয়ারের পেশেন্টরা আমার ট্রিটমেন্টে রয়েছেন তারা জানেন তাদের প্রত্যেকের ট্রিটমেন্টের শুরুর প্রথম লাইনটাতেই আমি লিখি ব্লাড ফর টিএসএইচ, T3 T4 লিখি না, টিএসএইচ, TSH কারণ হাইপোথাইরয়েডিজমে চুল পড়ে, তার সাথে হিমোগ্লোবিন বা অন্যান্য পরীক্ষাও দেখি। লক্ষণগুলো খুব ইম্পর্ট্যান্ট, লক্ষণই কিন্তু বলে দেবে আপনাকে কখন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর আমাদের স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠানে এটাই খুব গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝতে হবে কখন আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আসবা